Namaskar. I express my sincere thanks and gratitudes to Maheshwar Sanskrita Parishad for conducting a seminar in such an excellent topic, Sanskrit grammar and provincial languages and their grammar. Before to that, I express my regards to all participating dignified speakers and negotiators, and to all learned listeners across the country and abroad. Our sincere thanks to Maheshwar Sanskriti Parishad, MSP, for giving us the opportunity to speak in our own mother tongue. Though I am speaking in Bengali, but at present I am at Bengaluru. Today, my subject of discussion is household narratives of Sanskrit grammar and Bengali grammar, সংস্কৃত ভাষা ব্যাকরণ এবং বাংলা ভাষা ব্যাকরণের ঘর গেরস্থালির কথা। প্রথমেই বলে রাখি, আমি বৈয়াকরণ অর্থাৎ গ্রামারিস্ট বা গ্রামারিয়ান নই। মহামতি অনন্তলাল ঠাকুর মহাশয়ের কাছে বিভিন্ন বিষয় নিয়ে পাঠ গ্রহণের সময় এবং অন্যান্য পণ্ডিত প্রবরদের কাছে আমি যে বসতে পেরেছি এবং দীর্ঘদিন তাদের কাছে সংস্কৃত বাংলা চর্চার সূত্রে এ বিষয়ে আমার সামান্য অভিজ্ঞতার কথাই আমি তুলে ধরব আজকের এই আলোচনায়। আজকের আলোচনা হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ একটা মুখ্য বিষয়। তো ব্যাকরণ কি, এটা যদি আমরা জিজ্ঞেস করি বা এটা যদি এই প্রশ্নটা যদি আমরা তুলি, তাহলে ব্যাকরণের বইতে যে সমস্ত সংজ্ঞা আছে তার থেকে আমরা তার একটা ধারণা পাই। কিন্তু সেই সমস্ত কঠিন বিষয়কে সরিয়ে রেখে আমরা যদি খুব সহজ করে এটা বুঝতে চাই ব্যাকরণ বিষয়টা কি, তাহলে এটুকু আমরা বলতে পারি, আমাদের এই যে কথা বিস্তার, এই যে ভাষার বিস্তার, এই ভাষা বিস্তারকে সংহতকরণ, তার মধ্যে একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা, অর্থাৎ ভাষা অনুশাসন। এটাই, এই যে ভাষা অনুশাসন বা ভাষার একটা শৃঙ্খলা তৈরি করা, এটাই হচ্ছে ব্যাকরণের প্রাথমিক পরিচয়। আর এই ব্যাকরণ সূত্রপাত আমাদেরকে ফিরে যেতে হবে সেই বৈদিক যুগে। ওই বৈদিক যুগেই ব্যাকরণের প্রারম্ভিক সূত্রপাত, অর্থাৎ বেদকে ভালো করে অনুশীলন করার জন্য কিংবা সঠিকভাবে বোঝার জন্য, দুটো ক্ষেত্রেই অনুশীলন করার জন্য এবং বোঝার জন্য বেদের 6টি অঙ্গ বা বেদাঙ্গের প্রয়োজন হয়েছিল। বেদাঙ্গ 6টি: শিক্ষা, কল্প, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত এবং জ্যোতিষ। এই 6টি দ্বার বা দরজা অতিক্রম করে বা এই 6টি বিষয়কে ভালো করে আত্মস্থ করেই বেদ বিষয়ক জ্ঞান বা বেদের সাম্রাজ্যে একজন মানুষ প্রবেশের অধিকার লাভ করে। তো এই যে বেদাঙ্গর কথা আমরা বললাম, তার প্রথমটি অর্থাৎ শিক্ষা, এটা হলো উচ্চারণ বিধি, ফনেটিক্স অ্যান্ড ফোনোলজি। নিরুক্ত, এটা হলো ব্যুৎপত্তি, ইটিমোলজি। আর ছন্দ, প্রোসোডি। তাহলে ফনেটিক্স বা ফোনোলজি, ইটিমোলজি এবং প্রোসোডি, এই সবটাই কিন্তু একটা গ্রামার বা ব্যাকরণেরই অন্তর্ভুক্ত বিষয়, অর্থাৎ
শিক্ষা, নিরুক্ত এবং ছন্দ এগুলো ওই ব্যাকরণেরই অংশ। তাহলে এই 6টার মধ্যে 4টি হচ্ছে কিন্তু এক বিষয়ের, আর বাদবাকি যে দুটো রইল অর্থাৎ জ্যোতিষ আর কল্প, এই দুটো একটু আলাদা বিষয়। আজকে আমরা তার মধ্যে যাচ্ছি না। বাংলা ব্যাকরণেও আমরা সমানভাবে বলতে পারি সেখানেও রয়েছে উচ্চারণবিধি, ফনেটিক্স, উচ্চারণবিধি, গঠন প্রসঙ্গ, মরফোলজি, এবং এই দুয়ের অন্তর্ভুক্ত ইটিমোলজি বা ব্যুৎপত্তি, এবং ছন্দ বা প্রস্তুতি, সংস্কৃত ব্যাকরণের মতোই। এসবই থাকে ভাষার অধিকারে। আমাদের মনে হয় সুর 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 হচ্ছে পিচ অ্যাকসেন্ট। এই যে সুর, এটাকে বলা হয় পিচ অ্যাকসেন্ট। আর ঝোঁক, স্ট্রেস অ্যাকসেন্ট। এই যে কথা বলার মধ্যে দেখবেন একটা সুর থাকে, একটা ছন্দ থাকে, একটা ঝোঁক থাকে, তাই না? এই সবই, এই দুটোও কিন্তু ব্যাকরণেরই বিষয়, আলাদা কিছু নয়। হ্যাঁ, একই ভাষা, একই শব্দ স্থান অনুসারে নানানভাবে উচ্চারিত হয়। তার সমান মান্যতাও রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। স্বয়ং পাণিনি তার অষ্টাধ্যায়ীতে সুদীর্ঘ বৈদিক প্রকরণে স্বর প্রকরণ নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। স্থানিক উচ্চারণকে তিনি কিন্তু কোনোভাবেই অস্বীকার করেননি, বরং এর স্থানিক উচ্চারণের স্থানগত যে উচ্চারণের বৈশিষ্ট্য, সে তার গুরুত্ব বৈশিষ্ট্যকে মান্যতা দিয়েই তিনি তার অষ্টাধ্যায়ী রচনা করেছিলেন। লৌকিক সংস্কৃতের যুগে, অর্থাৎ যেখানে সংস্কৃতের মধ্যে লৌকিক ভাষা ভীষণভাবে ঢুকে পড়েছে, বা লৌকিক ভাষা থেকে লৌকিক ভাষার শব্দ নিয়ে সংস্কৃত যেখানে সমৃদ্ধ হচ্ছে, একটা ভাষা সমৃদ্ধ হয় অন্য ভাষার থেকে শব্দকে আহরণ করে, গ্রহণ করে, তাই না? ঠিক সেরকম লৌকিক সংস্কৃতের যুগ হচ্ছে যেখানে সংস্কৃত লৌকিক ভাষাকে আত্মীকরণ করছে। সেই যুগেও কিন্তু এই স্থানিক উচ্চারণের যে বৈশিষ্ট্য এবং তার যে গুরুত্ব, তার যে মর্যাদা, তার কোনো অন্যথা ঘটেনি। যার ফলে সংস্কৃতের মধ্যে দেশীয় ভাষার অনুপ্রবেশ যেমন ঘটেছে, তেমনি খাঁটি বৈদিক শব্দ ভেঙে দেশীয় শব্দ ভাণ্ডারও গড়ে উঠেছে। অর্থাৎ উভয়কে সমৃদ্ধ করেছে এবং সমৃদ্ধতর হয়ে উঠেছে। পরবর্তী সময়ে এই ঝোঁক খানিকটা স্তিমিত হয়ে পড়ে। এর সম্যক বিশ্লেষণ, অর্থাৎ লৌকিক ভাষা চর্চা, তার বিশ্লেষণ সংস্কৃত ব্যাকরণে কিন্তু আমরা পরবর্তী সময়ে আর পাই না। কেবলমাত্র লঘু গুরুবাক্ষর বা হর্ষ দীর্ঘ মাত্রাভেদ দেখিয়ে এই পর্ব শেষ করা হয়েছে। ফলত কি হলো না, সেখানে ধীরে ধীরে ব্যাকরণের কাঠিন্য দাঁড়িয়ে গেল। ব্যাকরণটা একটা কাঠিন্য, একটা যেন কারাগারের মতন বিষয় দাঁড়িয়ে গেল, এবং সেই ব্যাকরণের কাঠিন্যে সংস্কৃত ভাষাটাই জনসাধারণের ঘর গেরস্থালি হতে কেবলমাত্র টোলে, রাজসভায় এবং শিক্ষাঙ্গনে চৌহদ্দিতেই সীমাবদ্ধ হয়ে রইল। যাই হোক, বাংলা ভাষায় যখন, বাংলা ভাষা হচ্ছে একটা লৌকিক ভাষা, বাংলা ভাষায়
অলঙ্কার ব্যাকরণেরই অন্যতম বিষয়। এবং এই যে অলঙ্কারকে বাংলা ভাষা তার ব্যাকরণের মধ্যে যে নিয়ে এসেছে, এটা আমরা গ্রিস ভাষার মধ্যেও দেখি। গ্রিসে অলঙ্কার ওদের ভাষায় হচ্ছে রোতারিক, ওরা রেতোরিক, হ্যাঁ, অলঙ্কারকে বলে ওরা রেতোরিক গ্রিক ভাষায়। ব্যাকরণের সাথেই সেখানে সংযুক্ত। তারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। ভাষার আসল উপযোগিতা কোথায়? ভাষার আসল উপযোগিতা হচ্ছে বক্তৃতায়। এই যে কথা বলছি, এই কথার কথোপকথনের মধ্যেই ভাষার আসল উপযোগিতা। ভাষাকে কতদূর হৃদয়গ্রাহী অর্থাৎ ইমপ্রেসিভ, আকর্ষণীয় এবং মর্মস্পর্শী অর্থাৎ অ্যাপিলিং করা যায়, প্রাচীন গ্রিসে রীতিমতো তার চর্চা হয়েছিল। গ্রিস ভাষায় রেতোর শব্দের অর্থ হচ্ছে বাগ্মী, এলোকোয়েন্ট। বাগ্মিতা অর্থাৎ এলোকোয়েন্স, এই শিল্পের নাম গ্রিক ভাষায় রেটোরিকে, ইংরেজিতে রেটোরিক। আজকের অনেক বিশিষ্ট আলোচকেরা প্রায় সবাই বলেছেন ভাষার প্রয়োজন হয়েছিল ভাব প্রকাশের জন্য। আমরা ফরাসি চিন্তাবিদ ভোলতেয়ারকে স্মরণ করেই একথা বলতে চাই, ভাষার জন্ম হয়েছে মানুষের আসল ভাবকে গোপন করার জন্য এবং ছদ্মবেশে তাকে প্রকাশ করার জন্য। স্পিচ ওয়াজ গিভেন টু কনসিল অর ডিসগুইশ মেন্স থট। বোঝা গেল? আমাদের মতোই গ্রিসে ব্যাকরণের প্রয়োজন হয়েছিল মূলত ফিলসফিক্যাল সাবজেক্ট অর্থাৎ দার্শনিক তত্ত্বসমূহের মূল ভাবকে স্পষ্ট করার জন্য। আমরাও আমাদের এদেশেও আমাদের যে সমস্ত দার্শনিক তত্ত্বগুলো আছে, সেই দার্শনিক তত্ত্বগুলোকে আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারি ব্যাকরণের মধ্যে দিয়ে। এই জন্য আমাদের দেশে, ভারতবর্ষে, ব্যাকরণও একটি দর্শন শাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। গ্রিস দেশের যে সমস্ত লিবারাল আর্টস রয়েছে না, উদার শিল্পের, সেই উদার শিল্পে গ্রিস দেশে সেই যে লিবারাল আর্টস বা উদার শিল্প, তার তিনটি প্রধান ধারা। কি বা সেই তিনটি প্রধান ধারার একটা মোহনা, যাকে বলা হয় ট্রাইভিয়াম, ইংরেজিতে আমরা যাকে বলি এস্টুয়ারি। এই ট্রাইভিয়াম বা ত্রিধারা, সেই মোহনার তিনটি ধারা হলো, তার প্রথমটা হচ্ছে গ্রামার, রেথোরিক এবং ডায়ালেক্টিক। গ্রামার, রেটোরিক এবং ডায়ালেক্টিক অর্থাৎ ব্যাকরণ, অলঙ্কার এবং পরিপ্রশ্ন। আমাদের বাংলায় এটা লক্ষ্য করবার, বিশেষ করে লক্ষ্য করার, ব্যাকরণ দর্শনের ভূমিতে শব্দবিচারকে মূল ভিত্তি বা ভূমিকা করে অতি সূক্ষ্ম যুক্তিজাল বিস্তৃত নব্য ন্যায়ের উদ্ভব ঘটেছিল। ভারতীয় দর্শনে নব্য ন্যায় এক নতুন ধারা বা পদ্ধতি, যা মিথিলার গঙ্গেশ উপাধ্যায়ের হাত ধরে সূত্রপাত এবং এই বাংলায় রঘুনাথ শিরোমণি সহ অন্যান্য পণ্ডিতরা একে বিকশিত করেন। প্রাচীন ন্যায় দর্শনের
একটি উন্নত এবং পরিমার্জিত রূপ হচ্ছে এই নব্য ন্যায়। এই নব্য ন্যায় নিয়ে আমরা এত কথা কেন বলছি? কারণ নব্য ন্যায়ের বৈশিষ্ট্য হল, এক, ভাষার স্পষ্টতা এবং পারিভাষিক শব্দের ব্যবহার, দুই, যুক্তির সুস্পষ্টতা এবং সুসংবদ্ধতা, তিন, বিষয়বস্তুর গভীরতা এবং সূক্ষ্ম বিশ্লেষণ। যা এই যে তিনটে বৈশিষ্ট্য আমরা দেখলাম, ভাষার স্পষ্টতা এবং পারিভাষিক শব্দের ব্যবহার, যুক্তির সুস্পষ্টতা এবং একটা সুসংবদ্ধ ভাব সেখানে রয়েছে, তিন, বিষয়বস্তুর গভীরতা এবং সূক্ষ্ম বিশ্লেষণ। যদিও এই নব্য ন্যায়কে বলা হয় জ্ঞানতত্ত্ব বা এপিস্টোমোলজি, এবং এখানেই নব্য ন্যায় একটা গুরুত্বপূর্ণ অবদানও রেখেছে, যা জ্ঞান লাভের চারটি প্রমাণ বা উপায়, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ নিয়ে আলোচনা করে। কিন্তু খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এই নব্য ন্যায়ের তার যা বৈশিষ্ট্য এবং তার অন্তর্ভুক্ত যা বিষয়, তার সাথে ব্যাকরণের কিন্তু খুব পার্থক্য নেই। ব্যাকরণের যা উদ্দেশ্য, নব্য ন্যায় সেই ব্যাকরণের ভিত্তিভূমির মধ্যে দাঁড়িয়েই কিন্তু জ্ঞান তত্ত্বের একটা প্রসার করছে। অর্থাৎ নব্য ন্যায়টাও দাঁড়িয়ে আছে একটা ব্যাকরণীয় তত্ত্বের উপরে। এটাও কিন্তু খুব বিশেষ করে বোঝার, এবং এই ব্যাকরণ দর্শনটাকে ভালো করে বুঝতে পারেন, তারই নব্য ন্যায়ের উপর তার একটা প্রচণ্ড দখল আসে। অর্থাৎ ন্যায় বুঝতে হলেও, ন্যায়ে পারদর্শী হতে হলেও ব্যাকরণে পারদর্শী হতে হয়। সোজা কথায়, সোজা বাংলায় যদি আমরা বলি, কারো যদি ন্যায় অর্থাৎ যুক্তি, লজিক্যাল শক্তি বা লজিক্যাল পাওয়ার কেউ যদি বাড়াতে চায়, তাকে ভালো করে ব্যাকরণটা জানতে হবে। ব্যাকরণ একজন মানুষের লজিক্যাল সেন্সকে বাড়াতে সাহায্য করে। এটাও কিন্তু সার্থকভাবে প্রমাণিত। ঠিক আছে? এবং এই জন্য, ঠিক এই কারণে নব্য ন্যায়ের বাচস্পতি মিশ্র কিংবা উদয়নাচার্যকে বাদ দিয়ে ভাষা ব্যাকরণ চর্চার ধ্রুপদী পরিসরকে বোঝা অসম্ভব। এই প্রসঙ্গে বিশ্বনাথের ভাষা পরিচ্ছদ, জগদীশের শব্দশক্তি প্রবেশিকা এবং গদাধরের ব্যুৎপত্তিবাদ বিশেষ উল্লেখযোগ্য। যাই হোক, মূল বিষয়ে ফিরে আসি। ভারতবর্ষে সে যুগের এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈয়াকরণ, গ্রামারিয়ান, হচ্ছেন পাণিনি। তিনি দেবভাষাকে, অর্থাৎ পাণিনি দেবভাষাকে মার্জিত ও সংস্কৃত করে দিয়ে অবাঞ্ছিত বিস্তারের পথ রুদ্ধ করে দিলেন। উদার মন নিয়ে, সূক্ষ্ম মন নিয়ে সংশ্লেষণ বিশ্লেষণ অর্থাৎ সিনথেসিস এবং অ্যানালিসিস এর মধ্যে দিয়েই একটা অসামান্য চাতুর্যের মধ্যে দিয়ে একটা অসামান্য চাতুর্য নিয়ে তিনি এই কাজটি করেছিলেন। পাণিনির আগেও বহু বৈয়াকরণ তাদের নিজের ক্ষেত্রে অসামান্য সব কাজ করেছিলেন। মহেশ, ব্যাডি, ভাগুরি, সেনক, স্ফোটায়ন, সাকল্য, আপিশালী, ভরদ্বাজ, কমন্দ বেশ স্মরণীয় নাম। ব্যুৎপত্তিবাদ বা ইটিমোলজি
নিয়ে গার্গ এবং শাকটায়নের মধ্যে যে একটা দ্বন্দ্ব সংগ্রাম হয়েছিল, সেটা বৈয়াকরণ সমাজে বেশ কৌতুকের সামগ্রী হয়ে আছে। আমরা একটু শুনি কি হয়েছিল সেখানে। দুজনের লড়াইটা বেশ মজার। শাকটায়ন বলছেন, গার্গ, তোমার গোবর ভরা মাথায় এসব তত্ত্ব ঢুকবে না। শব্দ মাত্রই যে ব্যুৎপত্তিগণ্য। ব্যুৎপত্তি বা ব্যুৎপত্তিবাদ হলো শব্দের ইতিহাস এবং উৎপত্তির বিষয় সম্পর্কে জ্ঞান বা ভাষার বিবর্তন। এটাই হচ্ছে ব্যুৎপত্তি বা যেটাকে আমরা বলেছি এটিমোলজি। এবং এই শাকটায়নের এই কথা শুনে যে মুহূর্তে গার্গকে বলছেন তোমার গোবর ভরা মাথায় এসব তত্ত্ব ঢুকবে না, এই ব্যুৎপত্তিবাদের তত্ত্ব ঢুকবে না, এ কথা শুনেই রেগে গিয়ে গার্গ উত্তরে বলছেন, সাবধান হয়ে কথা বলিস শকটের বাচ্চা শাকটায়ন। শকটের বাচ্চা শাকটায়ন। শাকটাস্য তোকম। অনেকটা যেমন আজও ভিড় রাস্তায় অসহিষ্ণু ট্যাক্সি ড্রাইভার কিংবা বাস ড্রাইভারের মুখে শোনা যায় গাড্ডি কা বাচ্চা, ঠেলে কা বাচ্চা, রিক্সা কা বাচ্চা, অটো কা বাচ্চা, অনেকটাই সেই রকম এর গালাগালি। শকটস্য তোকম। নানাবিধ রূপ বৈচিত্র্য। এখানে আমরা কি দেখছি? এখানে এই যে দুজনের মধ্যে দ্বন্দ্ব হলো, এর মধ্যে আমরা দেখলাম কি, একজন আরেকজনকে যে কথা বলছে সেই কথার মধ্যে ভাষার একটা নানান রূপ বৈচিত্র্য সেখানে কিন্তু বেরিয়ে আসছে। হতে পারে এটা গালাগালি, কিন্তু তার মধ্যেও একটা ভাষার রূপ বৈচিত্র্য আমরা পাচ্ছি, তাই না? গালাগালির মধ্যেও কিন্তু রয়েছে। তাহলে এই যে নানাবিধ রূপ বৈচিত্র্য নিয়ে যে ভাষা, অনন্ত সমুদ্র, ভাষার অনন্ত সমুদ্র উৎক্ষিপ্ত এবং বিক্ষিপ্ত হয়ে চলেছে, এজেক্টেড অ্যান্ড ডিস্ট্রাক্টেড, তাকে এই উৎক্ষিপ্ত এবং বিক্ষিপ্ত এই যে ভাষার সমুদ্র, সেই সমুদ্রকে, সেই বিক্ষিপ্ত সমুদ্রকে একটা লয়ে, একটা ছন্দে, একটা তালে নিয়ে আসাই হচ্ছে ব্যাকরণের কাজ। বোঝা গেল? মহর্ষি পাণিনি 1002 ধাতু দিয়ে দেবভাষার মহাসমুদ্রে শৃঙ্খলা এনেছিলেন। একটি বর্ণও সেখানে অপ্রয়োজনীয় নয়, আবার প্রয়োজনের অতিরিক্ত একটি কথাও তিনি বলেননি। অষ্টাধ্যায়ী যেন নিরেট পাথরে খোদাই করা এক ভাস্কর্য, অবেদ্য এবং আজও অম্লান। আধুনিক কালের এক রসিক বলেন, গ্রামারের জন্ম হয়েছে ফ্রম দ্য ন্যাগিং ডিজায়ার টু রিডিউস দ্য infinitely complex web of language to a simple form. পাণিনির উদার তীক্ষ্ণধী অষ্টাধ্যায়ীতে পূর্বসূরীদের স্বীকৃতি আছে, কিন্তু কোথাও ন্যাগিং নেই। পাণিনির পরবর্তী যুগ কাত্যায়ন পতঞ্জলির যুগ। মাহেশ হতে মুগ্ধবোধ ভাষা অনুশাসনের এই সুদীর্ঘ ধারা পরবর্তী পাণিনি যুগের বৈশিষ্ট্য। অনেক ভারতীয় ভাষার মতোই সংস্কৃত ব্যাকরণকে আদর্শ করে বাংলা ব্যাকরণের স্বাভাবিক সূচনা। বাংলার সাথে প্রাচীন আর্য ভাষার রক্ত সম্বন্ধ ঐতিহাসিকভাবে সত্য। ফলত তার চাল চলন গঠন সংস্কৃত অনুসারেই তো হবে, তাই না? যে ভাষা সংস্কৃত ব্যাকরণেরও থেকেই গড়ে উঠেছে,
হ্যাঁ, তাকেই আদর্শ করে তার স্বাভাবিক চলা আরম্ভ হয়েছে, তাহলে তার চলন গঠন তো সেই অনুসারী হবে। সুতরাং বাংলা ভাষার ব্যাকরণ অনেকটাই সংস্কৃত অনুসারী আমরা বলবো ছিল, এখন তার থেকে সরে এসেছে। এই এক সংস্কৃতের কথা, তার ব্যাকরণের অনুশাসনের কথা যদি আমরা কেবলমাত্র ধরে রাখি বা মনে রাখি, তাহলে বাংলা ভাষার মূল্যায়ন সঠিক হবে না। বাংলা ভাষা বিশুদ্ধ সংস্কৃতের সুদৃঢ় প্রাচীর বেষ্টনী ভেদ করে লৌকিক বা প্রাকৃত ভাষা এইভাবেই স্বচ্ছন্দে স্বাধীনভাবে বিচরণ করছিল। অর্থাৎ অন্য যে সমস্ত লৌকিক প্রাকৃত ভাষা, তাদের যে স্বাচ্ছন্দ্য, তাদের যে সাবলীলতা, বাংলা ভাষার মধ্যেও আমরা সেই রকমই সাবলীলতা লক্ষ্য করি। অর্থাৎ সংস্কৃত ভাষার চতুর্মাত্রিক যে বেড়াজাল, চতুর্দিকের যে প্রাচীর বেষ্টনী, সেটার থেকে বাংলা ভাষা ধীরে ধীরে বেরিয়ে এসে তার মধ্যে একটা সাবলীলতা আমরা লক্ষ্য করি। এবং সেটা এই বাংলা ভাষাটা হচ্ছে ভারতবর্ষের পূরবীয়া ভাষা, পূব দিকের ভাষা, এবং প্রাণ ধর্মের তাগিদে নিত্য নতুন ছন্দে বলিষ্ঠ গতিতে তার চলা। একটা ভাষা যে সাবলীল, তার যে একটা গতি রয়েছে, এটা কি করে আমরা বুঝি? আমরা বুঝতে পারি যে তার মধ্যে নতুন নতুন ছন্দ, নতুন নতুন গতি, নতুন নতুন আবর্ত লক্ষ্য করা যাচ্ছে কিনা। এটা যদি লক্ষ্য করা যায়, তাহলে আমরা বুঝব সেই ভাষা স্বতন্ত্র, স্বাধীন, সাবলীল এবং প্রাণধর্মী। এবং এটা তো ঠিক, এই বাংলা ভাষা থেকেই অনেক ভাষা উৎপত্তি। অর্থাৎ বাংলার চারপাশে যে প্রতিবেশীরা আছেন, সেই প্রতিবেশী দেশের, অনেক প্রতিবেশী দেশের ভাষার উৎপত্তিও কিন্তু এই বাংলা ভাষা থেকেই। এটাকেও আমরা খুব সহজেই বুঝতে পারি। গ্রিস রোমকে সুসভ্য করেছিল, গ্রিক ব্যাকরণ ছিল রোমান ভাষার আদর্শ। পরবর্তীতে রোম ইংল্যান্ডকে সভ্য মার্জিত করে তুলেছিল। ইংরেজি ভাষার ব্যাকরণ বহুদিন লাতিন আদর্শে অনুপ্রাণিত। প্রাচীন ইংরেজির প্রকৃতি প্রত্যয়ের অর্থাৎ রুট অ্যান্ড সাফিক্স, এই নির্ভরতা ভেঙে প্রাচীন ইংরেজি অর্থাৎ সেই লাতিন ভাষার, প্রাচীন ইংরেজি তো লাতিন ভাষার উপরেই গড়ে উঠেছে, সেই প্রাচীন রুট এবং সাফিক্সের উপরে যে নির্ভরতা, সেটাকে ভেঙে ইংরেজি ভাষা আধুনিক হয়েছে। সংশ্লেষণ ছেড়ে বিশ্লেষণের পথ ধরেছে, অর্থাৎ সংশ্লেষ ছেড়ে বিশ্লেষের পথ, সিনথেসিস টু অ্যানালিসিস। ঠিক অনুরূপ ঘটনা ঘটেছে বাংলা ব্যাকরণে। সংস্কৃতের যে সিনথেসিস, সংস্কৃতের যে সংশ্লেষধর্মী ভাষা, সেটাকে ছেড়ে বাংলা ভাষা বিশ্লেষণ রূপ ধারণ করেছে। অর্থাৎ বাংলা ভাষাটা হচ্ছে একটা অ্যানালিস ভাষা, এটা বুঝতে হবে। এ ব্যাপারে একটা কথা আপনাদের বলি। ঢাকার ভাওয়াল পরগনার পর্তুগিজ পাদ্রী মানুয়েল দা আসুম্পাসাও 1743 সালে রোমান হরপে বাংলা ভাষার ব্যাকরণ সমেত
কোষগ্রন্থ রচনা করলেন। ভোকাবুলারিও এম ইদিওমা বেঙ্গলেয়া এ পর্তুগিজ। তারপরে যার নাম আমরা স্মরণ করব তিনি নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। তিনি 1778 সালে হুগলির এন্ড্রুজ ছাপাখানা থেকে প্রথম বাংলা ভাষায় বাংলা হরপে বাংলা ব্যাকরণ ছাপালেন, এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তারপরে যার নাম শ্রদ্ধাসহ উচ্চারিত হয় তিনি রাজা রামমোহন রায়। 1833 সালে তৎকালীন স্কুল বুক সোসাইটির তত্ত্বাবধানে গৌড়ীয় ব্যাকরণ নামে মোট 12টি অধ্যায়ে এই বইটি তিনি রচনা করেন। এই বইতে তিনি সুস্পষ্টভাবে নির্দেশ করেন যে বাংলা ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণ পদ্ধতি অনুসরণ করে না। বাংলা ব্যাকরণ সংস্কৃত ব্যাকরণ পদ্ধতি অনুসরণ করে না। রাজা রামমোহন রায় ব্যাকরণ আলোচনার দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করেছেন খাঁটি তদ্ভব শব্দ ও বাংলা ক্রিয়াপদ। তদ্ভব, তৎ মানে তা থেকে, অর্থাৎ সংস্কৃত থেকে, ভব মানে জাত, উৎপত্তি হয়েছে। বাংলা বা বাঙালির দৈনন্দিন জীবনে বহু তদ্ভব শব্দ ব্যবহৃত হয়, যেমন হস্ত থেকে হাত, বর্ণ থেকে কর্ণ থেকে কান, নক্র থেকে নাক, পদ থেকে পা, পুষ্প থেকে ফুল, সর্প থেকে সাপ, এরকম ইত্যাদি ইত্যাদি। তিনি কি করলেন? তিনি বললেন যে প্রাঞ্জল ও সরল ভাষায় তিনি বাংলা ভাষার নিয়ম শৃঙ্খলাকে শ্রেণীবদ্ধ করেন। লক্ষ্য করুন, প্রাঞ্জল ও সরল ভাষায়, এবং বাংলা ভাষার বলিষ্ঠ প্রয়োগের দিকে তার সতর্ক দৃষ্টি ছিল। তিনি সংস্কৃত তদ্ভব শব্দ থেকে বাংলা তদ্ভব শব্দের উপরে বেশি গুরুত্ব দিয়েছিলেন। তার প্রতিপক্ষরা ছিল গোড়া সংস্কৃত পণ্ডিত, কট্টর মৌলবী এবং সেই একটু বিদেশি ইংরেজি পাদ্রীরা। যেহেতু তিনি সংস্কৃত ভাষা ছাড়াও ফার্সি এবং ইংরেজি ভাষায় সুপণ্ডিত ছিলেন, ফলত তিনি সহজেই প্রতিপক্ষদের সাথে লড়াই করতে সমর্থ ছিলেন। ক্রমে ক্রমে বাংলা ব্যাকরণ প্রত্যয় বাহুল্য ছেড়ে প্রত্যয়ার্থ সহায়ক উপসর্গ এবং অনুসর্গের দিকে, প্রেফিক্স এবং পোস্ট পজিশনের দিকে অনেক বেশি ঝুঁকলো, অনেক বেশি দৃষ্টি দিল। এই পোস্ট পজিশনটা কি? পোস্ট পজিশন হচ্ছে words or particles that follows a noun or pronoun to show relationship with other words in a sentence. এটাকে বলে পোস্ট পজিশন। এবার আমরা দেখি সংস্কৃত উপসর্গ, তো আমরা মোটামুটি জানি সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গগুলো কি? প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দূর, বি, অধি, উত, প্রতি, অভি। হ্যাঁ, যেমন ধরুন একটা উদাহরণ দিই, হার। হার একটা শব্দ, হার। এবার হারের আগে যদি আমি প্র উপসর্গ বসিয়ে দিই তাহলে কি দাঁড়ালো? প্রহার। অর্থটাই বদলে গেল। হারের যে অর্থ ছিল, প্র উপসর্গ যোগ হয়ে তার অর্থটা পাল্টে গেল। বি উপসর্গ যুক্ত হয়ে আরেকটা নতুন অর্থ পেলাম, বিহার। উপসর্গ যুক্ত হয়ে আমরা আরেকটা নতুন শব্দ পেলাম, উপহার। সং উপসর্গ যুক্ত হয়ে আমরা আরও একটা নতুন শব্দ পেলাম, নতুন অর্থের, সংহার। অর্থাৎ তাহলে বুঝলাম উপসর্গ হচ্ছে একটা শব্দের আগে যুক্ত হয়ে নতুন শব্দের
নতুন অর্থের সৃষ্টি করে। এগুলো সবই এই যে প্র, বি, উপ, সং, অনু, এসবই হচ্ছে সংস্কৃত উপসর্গ। বাংলাতেও এরকম উপসর্গ তৈরি আরম্ভ হলো। প্রথমে এই সংস্কৃত উপসর্গ নিয়েই কিন্তু বাংলা হাঁটতে আরম্ভ করেছিল, চলতে আরম্ভ করেছিল। সংস্কৃতের ব্যাকরণের অনুশাসনের মধ্যে তারই হাত ধরে ক্রমে ক্রমে বাংলা যখন সাবালক হতে আরম্ভ করলো, তখন সে সংস্কৃত উপসর্গ ছেড়ে বাংলা উপসর্গের তৈরি করলো। বাংলা উপসর্গ যা শব্দের আগে জোড়ে, যেমন অ, অনা, অজ, আ, আড়, আল, কু, বি, সু। উদাহরণ দিই, অ ধরুন, কেজো একটা শব্দ, তিনি খুব কেজো মানুষ, এবার অ বসিয়ে দিন, অকেজো। অকাজ, হ্যাঁ, অনা, দর, দর একটা শব্দ, অনা বললে অনাদর, মানেটা পাল্টে গেল। আচার, তার আগে অনা বসিয়ে দিন, অনাচার। না, কথা, কু বসিয়ে দিন, কুকথা, মানে বদলে গেল। কাজ, কু বসিয়ে দিন, কুকাজ। এগুলো হলো সব বাংলা উপসর্গ। বাংলা সংস্কৃত উপসর্গকে ছেড়ে নিজের নতুন উপসর্গ তৈরি করলো এবং সেইভাবেই বাংলা গ্রামার বা ব্যাকরণ সেইভাবেই স্বচ্ছন্দে চলতে লাগলো। অর্থাৎ বাংলা ক্রমে ক্রমে শৈশবের পার হয়ে সাবালকত্বের দিকে এগিয়ে চলল, সাবালকের থেকে যৌবনে। এবার অনুসর্গের কথা একটু, উদাহরণ, উপসর্গ বললে একটু অনুসর্গের কথাও তো বলতে হয়। সংস্কৃত অনুসর্গ যেমন অপেক্ষা, উপরে, জন্য, দ্বারা, বিনা, এগুলো সব অব্যয় শব্দ, তাই না? বাংলাও তার নিজের অনুসর্গ তৈরি করলো, অব্যয়। প্রতি, সহ, পরে, চেয়ে, থেকে, কাছে, অবধি, বই, আমা বই আর তোমা বই আর কাউকে সে জানে না, বই। ঠিক আছে? অর্থাৎ আমরা দেখলাম কি উপসর্গ, কি অনুসর্গ, সব ক্ষেত্রে এরকম, ব্যাকরণের প্রায় সব ক্ষেত্রেই। অর্থাৎ সংস্কৃত প্রত্যয় নির্ভরতা ছেড়ে, উপসর্গ নির্ভরতা ছেড়ে বাংলা ভাষা অনেক ঝরঝরে হয়ে উঠেছে। একই কথা কারক, বিভক্তি এবং বচন নিয়ে। বচন নিয়ে দেখুন, সংস্কৃতে তো দ্বিবচন, ত্রিবচন, বহু, চতুর্বচন, বহু বচন, এভাবে অনন্ত বচন আছে। বাংলাও এই সংস্কৃত বচনকে সরিয়ে দিয়ে দ্বি, ত্রি, চতুর এগুলোকে সরিয়ে দিয়ে বাংলা সরাসরি 2, 3, 4 দিয়ে কাজ চলেছে। দ্বিবচন না বলে বাংলা বলছে 2, হ্যাঁ, ত্রি না নিয়ে বাংলা বলছে 3। ফলে এই 3, 4 দিয়েই বাংলা সুন্দর কাজ করছে। দ্বৈত ভাবনা আর বাংলা বলে না, বাংলা এখন বলবে 2 ভাবনা, 2 ভাবনার মধ্যেই চলাচল করছে। তার মানে 2, 3, 4 দিয়েই বাংলা সুন্দর কাজ চালাচ্ছে। চিন্তা ও ভাবনার ফলে ভাষার দৈন্য ধীরে ধীরে ঘুচে গেল, ভাষা ঝরঝরে হয়ে উঠল। আমি হলো আমা, তুমি হলো তোমা, আমি তোমা বিনে আর কেউ নেই সখা। আমাতে তোমাতে মিলেমিশে নাথ পথ চলি, আমি আমাতে তোমাতে মিলেমিশে পথ চলি। ব্যাকরণের, অর্থাৎ সংস্কৃত ব্যাকরণের কঠিন চোখ রাঙানিকে উপেক্ষা করে নিত্য নতুন পথে তার চলা। এ তো শুধু হালফেল বাংলা ব্যাকরণের গল্প কথা নয়, এই কবেকার সময় হতেই নিয়ম ভাঙার প্রথা চলে আসছে। এবার একটি দুটো গল্প বলি, অনেক তো তত্ত্ব আলোচনা হলো। প্রথমে একটা গ্রিস দেশের কথা বলি, তারপরে আমাদের এই বাংলার কথা বলবো। আপনারা সবাই সিগমুন্ডের কথা জানেন, যাকে জুলিয়াস সিজার নামে যিনি বিখ্যাত। হ্যাঁ, সিগমুন্ড যাকে বলা হয়, তিনি ছিলেন রোমের সর্বাধিনায়ক।
জুলিয়াস সিজার। তিনি তার কথায় একদিন লিঙ্গ ভুল করে বসলেন। পণ্ডিত ভাষাবিজ্ঞানীরা তারা তার কোর্টে তার সভা রয়েছে, তারা সঙ্গে সঙ্গে ভুলটা ধরিয়েও দিলেন, কিন্তু তিনি বিন্দুমাত্র লজ্জিত হলেন না। বরঞ্চ সিজার সদর্পে বললেন, ইগো সুম ইম্পেরাতোরা রোমানে রুম এত সুপ্রা গ্রামাতিকম। আমি হচ্ছি রোম সাম্রাজ্যের হাকিম, অধিনায়ক, এবং আমি সেরা বৈয়াকরণ। অর্থাৎ আমি যা বলেছি সেটাই হচ্ছে ব্যাকরণ। আচ্ছা, এবার আমাদের দেশের দুই একটা উদাহরণ দিই, এরকমই উদাহরণ। বাংলার নবদ্বীপের নাম আপনারা তো খানিক আগেই শুনেছেন। আমাদের যে সমস্ত পণ্ডিত মানুষেরা এর আগে আলোচনা করেছেন তাদের কথায় আপনারা নবদ্বীপের কথাও শুনেছেন। নব্যন্যায়ের অন্যতম পীঠস্থান, আমরা এই যে নব্যন্যায়ের কথা বলেছি তার অন্যতম পীঠস্থান হচ্ছে এই নবদ্বীপ। সেখানে রয়েছেন সব বাঘা বাঘা সংস্কৃতের পণ্ডিত, সব বৈয়াকরণেরা। তারা একদিন শুনলেন দাশরথী রায়ের একটি পাঁচালী গান। দাশরথী রায়ের পাঁচালী হচ্ছে একটা ন্যারেটিভ পোয়েম, একে বলে পাঁচালী, লং উইন্ডিং ন্যারেটিভ পোয়েম। আর এই দাশরথী রায়, যিনি বাংলার অন্যতম শ্রেষ্ঠ পাঁচালিকার, তা অনুপ্রাস, যমক, অলঙ্কারের বৈশিষ্ট্য রয়েছে তার রচনায়। অনুপ্রাস হচ্ছেন অ্যালিটারেশন হচ্ছে অনুপ্রাস, মানে একটা শব্দ বারবার আসে, তাই না? যদি আমরা ইংরেজিতেও ঠিক এই অ্যালিটারেশন খুব চমৎকার পাওয়া যায়। পিটার পাইপার পিকড আ পিক অফ পিকলড পেপার্স, মানে বারবার পিটা আসছে। রবীন্দ্রনাথের অনুপ্রাস একটা উদাহরণ না দিলে কি চলে? হ্যাঁ, যেমন ওই কাঞ্চন কান্তি কুন্তল দোলে, এরকম যেমন পুরনো অনুপ্রাস আছে, রবীন্দ্রনাথের অনুপ্রাসটা খুব চমৎকার। চল চপলার চকিত চমকে করিছ চরণ বিচরণ, কোথা চম্পক আভরণ। চল চপলার চকিত চমকে করিছ চরণ বিচরণ, কোথা চম্পক আভরণ। বারবার আস, এটাই অনুপ্রাস। তো এর বৈশিষ্ট্য রয়েছিল এই পাঁচালিকার দাশরথী রায়ের মধ্যে। তিনি খুব বিখ্যাত তার যুগে। তো তিনি একটা পদ লিখেছেন, দাশরথী রায় একটি গান, সেই পাঁচালী গান, আপনারাও সেটা শুনেছেন। ষড়রিপু হল কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। শুনে নবদ্বীপের পণ্ডিত প্রবরেরা তো হায় হায় করে উঠলেন, কি? তারপর খানিকটা সামলে মুচকে এসে বললেন, বেশ বেশ, আজ হইতে কোদণ্ড অর্থ বাংলায় কোদাল হইবে। কোদণ্ড সংস্কৃতে তার অর্থ হচ্ছে ধনুক। রামচন্দ্র কোদণ্ডধারী। বাংলায় কোদণ্ড অর্থ হয়ে দাঁড়ালো কোদাল, স্পেড ফ্রম দ্য বো। শুধু তাই বা কেন, আমাদের রবীন্দ্রনাথ তিনিই কম যান নাকি? স্মরণ করুন খনিকা কাব্যগ্রন্থের অন্তর্গত বিখ্যাত কবিতা আবির্ভাব। সেখানে তিনি লিখেছেন, বনবেতসের বাসিতে পড়ুক তব নয়নের পরসাদ, ক্ষমা করো যত অপরাধ। সঙ্গে সঙ্গে চারু বন্দ্যোপাধ্যায় তিনি একটি অভিযোগ করলেন রবীন্দ্রনাথকে। তার অভিযোগের উত্তরে রবীন্দ্রনাথের শ্রীহস্তাক্ষরে সুন্দর গোটা গোটা হাতের লেখায় একটি চিঠি এলো, এবং সেই চিঠির মধ্যে একটা নবতম নির্দেশ। চারু, আমি বলিতেছি, আজ থেকে বেতস অর্থ বেনু হইবে।
বাংলা সাহিত্যের সুপ্রিমো, কাব্য সাহিত্য সাম্রাজ্যের অধিনায়ক রবীন্দ্রনাথের নির্দেশ। বেতস হলো বেনু, বেত বা কেন কবির হাতে হয়ে উঠল বেনু বা ফ্লুট। প্রাসঙ্গিক কথায় ফিরে আসে। সংস্কৃত এবং বাংলা ব্যাকরণের ঘরগেরস্থালী। সংস্কৃত বর্ণমালায় ধ্বনি সাম্রাজ্য বাংলায় কখনো সংক্ষিপ্ত, কখনো বিস্তৃত। ঋ ধ্বনির আসল রূপ কিংবা লি ধ্বনির গন্ধটুকু পর্যন্ত কবে বাংলা ব্যাকরণে বিদায় হয়ে গেছে। ঋষি মশাই ঋ ধ্বনির রূপ নেই, ঋষি শব্দের মধ্যে ঋ ধ্বনির সেই রূপটা নেই। আর লিকারকে তো আমরা কবেই ডিগবাজি দিয়ে বিদায় করে দিয়েছি। এ, ওই, ও, ও এদের বৈদিক বিশুদ্ধতা তো লৌকিক সংস্কৃত যুগেই বিলুপ্ত হয়ে গিয়েছে। সংস্কৃতের এ, ওই, বাংলার এ, ওই দীর্ঘতা ছিল কেবল সংস্কৃতে। সংস্কৃত হচ্ছে এ, ওই, বাংলায় এ, ওই। বাংলায় আবার শুধু এতে চলে না, এমন তেমন হয়ে যায়। বাংলায় আছে প্রসিদ্ধ অধ্বনি, সংস্কৃতে নেই, থাকা উচিতও নয়, ব্যাকরণে অরাজকতা ঘটাবে। সেই জন্য আমরা বাংলায় পড়ি স্বরে অ, স্বরে আ, এবং এই দুটি কিন্তু মৌলিক স্বরধ্বনি। পড়া উচিত অ, আ, কিন্তু আমরা পড়ি স্বরে অ, স্বরে আ। এছাড়া বাংলায় ও প্রভাবিত আরেকটা অ আছে, তাই না? শুনুন, অসিত বাবু এসেছেন অজিত বাবুর সাথে, অতুল অমিয় আসবেন সেই রাতে। ধরতে পেরেছিলেন? অসিত বাবু এসেছেন অজিত বাবুর সাথে, অতুল অমিয় আসবেন সেই রাতে। আচ্ছা বলুন তো, এই বাংলায় আমাদের দুটো বর্গীয় জ, অন্তস্থ জ এর কোনো প্রয়োজন আছে? কিংবা মূর্ধন্য ধ্বনির উচ্চারণেই আসে না। মূর্ধা ঘরে তো জিভটা ঘোরে না। জল হাওয়ার দোষ, বুঝলেন? জল হাওয়ার দোষ। উত্তর ভারতে, প্রতিবেশী বিহারে কেবল সু সু দন্তের শীতকার, সন্দেশ লাও সসধর। আর আমাদের কেবল সু সু তালুর শীতকার, সন্দেশ আনো সাহেব। ওদের খবর সন্দেশ, আমাদের খাবার সন্দেশ। আমাদের মতো চিবিয়ে চিবিয়ে চ, বর্গীয় জ কেউ বলেন না। সংস্কৃতে তো নয়। ভুলেও ক্ষিয়কে কস খ লক্ষণ বলি না। লিখি লক্ষণ আমাদের লক্ষ্মী ভাই, লক্ষণ আমাদের লক্ষ্মী ভাই। লিখি হয় ময় ব্রাহ্মণ, বলি ময় হয় ব্রাহ্মণ। আহ্লাদ বলি, আহ্লাদ বলি না। বিজ্ঞান নয়, বিজ্ঞান। সংস্কৃত বর্ণমালা নিয়ে আমাদের অভাব, অপ্রতুলতা এবং অতিরেক, আতিশয্য নিত্যই ভুগতে হয়। শর্টেজ অ্যান্ড এক্সট্রাভেগেন্স। সংস্কৃতে সমাস অর্থ বাক্য সংক্ষেপ, সমাস বাক্য সংক্ষেপ। বাংলা তো কিন্তু পুরো মাত্রায় আয়ত্ত করে নিয়েছে, একদম সেটাকে আয়ত্ত করে নিয়েছে। যেখানে সংস্কৃতে বলা হচ্ছে, লক্ষ্য করুন, কো জাগ্রতি মহিতলে, কিংবা বদ অন্নাত কিং দস্যামি, কিংবা কিং তবাস্তি, সেখানে আমরা সংক্ষেপ করে সমাসবদ্ধ করে বাংলায় বলি কো জাগ্রতি মহিতলে, কোজাগরি। বদ অন্নত কিং দস্যামি, বদান্ন।
হ্যাঁ, কিংবা কিং তবাস্তি, কি তব। সমাস করতে বাংলা উস্তাদ। হ্যাঁ, আমরা বাক্যাংশ ঘটিত সমাস বা সেন্ট্যাকটিক্যাল যে কম্পাউন্ড করতে ভীষণ ওস্তাদ। বাংলা আগেই বলেছি বিশ্লেষধর্মী অ্যানালিটিক্যাল ভাষা। বাক্য গঠনে বাংলা ভাষা সংস্কৃত ভাষার স্বাধীন এবং স্বচ্ছন্দ গঠনের ধার দিয়েও কিন্তু ঘেঁষতে পারে না। অন্যদিকে সংস্কৃত হচ্ছে প্রত্যয় সাফিক্স নির্ভর ভাষা। প্রত্যয়গুলোর অর্থ সুনির্দিষ্ট করে বলা থাকে, সেজন্য বাক্যকে ঘুরিয়ে ফিরিয়ে নাচাবার ক্ষমতা সংস্কৃত ভাষার আছে, কিন্তু বিশ্লেষণধর্মী বাংলার সেই ক্ষমতা নেই। উদাহরণ দিই, মনুষ্য মৎস্যম খাদতি। মনুষ্য মৎস্যম খাদতি, মানুষ মাছ খায়। ঠিক আছে, মনুষ্য অ কর্তৃত্ব জ্ঞাপক, মৎস্যম অম কর্মত্ব জ্ঞাপক, আর খাদতি তি হচ্ছে ক্রিয়া বিভক্তি, আর এই ক্রিয়া বিভক্তি কর্তা অনুসারে। এবার সংস্কৃত এই বাক্যের নাচনটা দেখুন। হ্যাঁ, কি বললাম আমরা? মনুষ্য মাৎস্যং খাদতি, মানুষ মাছ খায়। নাচান শব্দটাকে ঘোরান, খাদতি মনুষ্য মৎস্যম, মৎস্যং খাদতি মনুষ্য। অর্থ পাল্টায় না, ভাব মুখ থুবড়ে পড়ে না, বাক্য বেঈমানি করে না। অর্থাৎ মনুষ্য মৎস্যম খাদতি বলতে গেলে যে মানে বুঝি মানুষ মাছ খায়, সেখানে যদি খাদতি মনুষ্য মৎস্যম একই অর্থ, মৎস্যম খাদতি মনুষ্য একই অর্থ। কিন্তু বাংলায় মানুষ মাছ খায় ঘুরে নাচাতে গেলেই বিপদ, মাছ মানুষ খেয়ে ফেলবে। সংস্কৃত ভাষার একান্ত বসংবদ্ধ হয়ে চলছে বাংলা কিন্তু একটা জায়গায়, সেটা হচ্ছে সর্বনামের 3 পুরুষ, উত্তম, মধ্যম আর প্রথম। ইংরেজিতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সন। কম বয়সে তো আমরা কত পড়েছি, তি তস অন্তি, সি থস থ, মি বস মস। প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ। কিন্তু সাবধান, আমিকে তৃতীয় বলার অধিকার নেই, কারণে আমি সর্বোৎকৃষ্ট, তাই উত্তম পুরুষ। মধ্যম পুরুষের সর্বনামে বাংলা ভাষার কত বৈচিত্র্য। সাধারণ অর্থে তুমি, তুচ্ছার্থে তুই, আর সম্ভ্রম দিয়ে সম্ভ্রমার্থে আপনি। সাধারণ অর্থে তুমি, তুচ্ছার্থে তুই, সম্ভ্রম জানিয়ে আপনি। সংস্কৃতে শুধুই ত্বম, তুচ্ছার্থে কিচ্ছু নেই। সম্ভ্রমার্থে সেখানে আমরা কখনো ভবান শব্দটাকে ব্যবহার করি। এই দিকে বাংলা কিন্তু মধ্যম পুরুষের সর্বনামে তার বৈচিত্র্য অনন্য। বাংলা ব্যাকরণের সংস্কৃত ব্যাকরণের হাত ধরে বাংলা ভাষার চলন শুরু হয়েছিল তার শৈশবে, কিন্তু বড় হতেই, বয়স বাড়তে সাধুক্রমে সাধু উচ্চারণে বাংলা ভাষা চলতে চায়নি। অনেক দিন দেবভাষার বহু শব্দ, বহু রীতি তাকে গলদ্ধকরণ করানো হয়েছিল, কিন্তু পরবর্তীতে সে সব ভার নামিয়ে দিয়ে হালকা হয়েছে। আজ হতে প্রায় 100 বছর আগেকার লেখা প্রসন্নকুমার বিদ্যারত্নের একখানি ব্যাকরণ পুঁথি এই এমএসপির মহীশূর সংস্কৃত পরিষদের গ্রন্থাগারে দেখতে পেলাম। তাতে দেখছি পাতা উল্টে পচেলিম, ভিদেলিম এই শব্দ বাংলা ভাষায় পচেলিম, যা পরিপক্ক হচ্ছে পচের সাথে কেলিম প্রত্যয়। হ্যাঁ, অর্থাৎ বাংলা ভাষা সবসময় চেষ্টা করেছে একটা নতুন নতুন শব্দ তৈরি করতে। ততকিম
আধুনিক, অতি আধুনিক বাংলা ভাষায় ইয়শ্রুতি, বশ্রুতি এর উদাহরণ তো কানে আসছে, তাই না? ইয়শ্রুতি, দেখুন কে এলো, আমরা কি বলি? কে এলো। সাগর, আমরা কি বলি? সায়র। কে এলো সাগর স্নানে, কে এলো সাগর স্নানে, ইয়শ্রুতিতে আমরা বলি কে এলো সায়র স্নানে। বশ্রুতি, উদাহরণ দিই, আমরা লিখি দন্তাশয় বফলা আকার ময় দীর্ঘিকার, বয় হসন্ত, বফলা মানে বয় হসন্ত, উচ্চারণ হওয়া উচিত কি? স্বামী, কিন্তু তা তো বলি না, আমরা বলি স্বামী। বর্তমান, তরবারি, কত দেব উদাহরণ। অভিশ্রুতির কথাও একটু বলি, অভিশ্রুতি, হ্যাঁ, ওয়শ্রুতি বশ্রুতি যখন বললাম, অভিশ্রুতির কথাটা বলি। একজন বিখ্যাত বা আমাদের প্রাতঃস্মরণীয় আরেক বাঙালির নাম স্মরণ করা হবে এই সুযোগে। বলিয়া বলে, করিয়া করে, আঁকিয়া একে, ডাকিয়া ডেকে, হাঁকিয়া হেঁকে, ডেকে হেঁকে বলে করে ধরে নিয়ে এসেছি। এই যে অভিশ্রুতি, এই নামকরণটি করেছেন আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি ওই করিয়া বলিয়া থেকে বাংলা ভাষাকে করে বলে চলে এই জায়গাতে নিয়ে এসছে। রবীন্দ্রনাথ অবশ্য একটু করলুম বললুম খেলুম দিলুম এসব ভাষাকে চালু করেছিলেন, সেটা বেশি টেকেনি। সেখানে কিন্তু করে বলে দিয়ে ধরে এনে একে হেঁকে এইগুলোই বেশি চলেছে। নামাকরণ নয়, নামকরণ, নামকরণটি বাংলার মিষ্টির মতোই বিখ্যাত বাংলার সমবায় সম্বন্ধে যুক্ত অনুসর্গগুলি। এই অনুসর্গ নিয়ে একটু কথা বলতে হবে। অনুসর্গ হচ্ছে এনলেকটিক পোস্টপজিশন, টা, টি, খানা, খানি, টুকু, টুকুন, গাছাগাছি। হ্যাঁ, এইটা কি অপূর্ব ভাষার মাধুর্য এনে দেয় এই আমাদের অনুষঙ্গ। দেখুন, আমাদের ছেলেটা খায় যেন এতটা, নাচে যেন বাদরটা। আমাদের ছেলেটি খায় যেন এতটি, নাচে যেন ঠাকুরটি। ওইটুকুন ছোট্ট মেয়ে, ওইটুকুন ছোট্ট মেয়ে, এক গাছি মালা দোলে, মুখখানি সুন্দর। কিংবা হাতে তুলে নাও বাঁশিখানি, বাজাও প্রাণ মন খুলি। অনুকার শব্দের অর্থ বৈচিত্র্যে বাংলা তুলনাহীন। আমরা লোভে লুচি টুচি হয়েছে কিনা জানতে চাই, বিরক্তি এলে লুচিফুচির ধার দিয়েও যায়নি। শঙ্কা সন্দেহে রকম সকম ভালো মনে হয় না। এসব হচ্ছে অনুকার শব্দ। আরেক কথা, শুধু বাংলায় নয়, সর্বভারতে ভাষার না শব্দটি বাক্যালঙ্কারে গৃহীত হয়েছে। এই না কিন্তু নেগেটিভ, নঞ্চর্থক নয় সংস্কৃতের মতো। হিন্দিতে খাও না, লেও না, দেখো না অতি আগ্রহসূচক শব্দ। বাংলায় আমটা খেয়ে দেখো না কি মিষ্টি, আরে নাও না, তোমার জন্যে কি এনেছি, তোমাকে দিচ্ছি, নাও না, ধরো না, করো না, বলো না। এই ছোট্ট ছোট্ট মুখে আমি না তখন না ভয় কাঠ হয়ে গেলাম। অর্থাৎ এই না শব্দ কদাচ নিষেধ নয়। এদের একটিও কিন্তু আপনারা সংস্কৃতে পাবেন না। কি করেই বা পাবেন? বাংলার ময়রার হাতের যে গুণ, যেখানে এই ভালো ভালো উপাদেয় মিষ্টান্ন তৈরি হয়, মিষ্টি তৈরি হয়, এই ময়রার হাতের গুণ যে মুখের মধ্যে
জিহ্বায়, ভাষায়, স্বাদে, কথায়, বলিতে, রুচিতে। ধন্যবাদ, নমস্কার।